মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে ফুরিয়ার সিরিজ। সো এই ক্লাসে আমরা আলোচনা করব জোড় ফাংশনের ক্ষেত্রে যে ফুরিয়ার সিরিজটা আছে সেইটা কি, এবং ফুরিয়ার যে সহগগুলো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব এবং ফুরিয়ার সিরিজটাকে আমরা বের করার চেষ্টা করব। সো এই বিষয়গুলো বোঝার পূর্বে আমাদেরকে জোড় ফাংশন এবং বেজোড় ফাংশন এই দুইটা ফাংশন সম্পর্কে আমাদের একেবারে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো প্রথমত আমরা যদি জোড় ফাংশনের ডেফিনিশনটা একটু দেখি, তাহলে বলা হয়েছে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে আপনি এফ অফ এক্স কে জোড় ফাংশন বলতে পারবেন। অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা মাইনাস এক্স বসালে যদি আমরা মূল ফাংশনটাকে পাই, তখন সেটা হয়ে যাবে জোড় ফাংশন। তো বিষয়টা কেমন? তো বিষয়টাকে বোঝার জন্য আমরা দুই ধরনের ফাংশন চিন্তা করব। প্রথমত আমরা একটা বীজগাণিতিক ফাংশন নিয়ে দেখব, তারপর আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে দেখব। সো প্রথমত আমরা যদি বীজগাণিতিক ফাংশন নেই, সো আমরা ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করেন, এক্স স্কোয়ার। এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কি ধরলাম? এক্স স্কোয়ার ধরলাম। বোঝার চেষ্টা করি আমরা। এখন দেখেন এখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ আপনাকে জাস্ট এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসিয়ে দেখতে হবে যে আপনি মূল ফাংশনটা পান কিনা। আপনি যদি মূল ফাংশনটা পেয়ে যান, তখন সেটাকে আপনি বলতে পারবেন জোড় ফাংশন। তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরলাম। এখন যদি আমি এখানে এক্স এর জায়গাতে মাইনাস এক্স ধরি, তাহলে জিনিসটা হবে এরকম, মাইনাস এক্স হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার। তাহলে দেখেন এফ মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার বলতে কি এফ অফ এক্স, তার মানে এই অংশটা সমান হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই টোটাল অংশ থেকে আমরা লিখতে পারি যে এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স। সো যেহেতু আমরা এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স এই বিষয়টাকে এখানে প্রুফ করতে পেরেছি, দ্যাট মিনস এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা জোড় ফাংশন। আই হোপ ক্লিয়ার, তাই না? ওকে, এখন আমরা এখানে আরো একটা ফাংশন নেই। সো মনে করেন এফ অফ এক্স সমান আমরা নিলাম এক্স, মনে করেন আমরা এফ অফ এক্স সমান নিলাম এক্স। এই জিনিসটা আমরা এখন একটু দেখবো যেটা জোড় ফাংশন নাকি বেজোড় ফাংশন। তাহলে দেখেন এক্স এর জায়গাতে যদি আমি মাইনাস এক্স বসাই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স। সো মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস, আর এক্স এর পরিবর্তে হচ্ছে এফ অফ এক্স। সো এখান থেকে আমরা কি পেলাম? এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। সো এই ফাংশনটা হয়ে গেল, এই ফাংশনটা হয়ে গেল বেজোড় ফাংশন। আর এই যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে জোড় ফাংশন। এরকম আপনি হাজার হাজার ফাংশন পাবেন যেগুলা জোড় অথবা বেজোড়। এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আরেকটু ডিটেলস বোঝার জন্য আমরা এখানে আরো এক দুইটা ফাংশন নিয়ে আমরা একটু দেখি। সো মনে করেন আমরা আরেকটা ফাংশন নেই, মনে করেন এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে একটা ফাংশন। সো এখানে যদি আমি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স বসাই, অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি আমি মাইনাস এক্স বসাই, তাহলে এটা হবে এরকম, এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। সো এই অংশটা সমান হচ্ছে এফ অফ এক্স। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স। সো যেহেতু এফ অফ মাইনাস এক্স সমান আমরা এখান থেকে এফ অফ এক্স পেলাম, সো আমরা বলতে পারি এই ফাংশনটা হচ্ছে জোড় ফাংশন। এই ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে জোড় ফাংশন। আচ্ছা, এরকম আরো অনেক 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 ফাংশন আছে যেগুলো জোড় ফাংশন বা যেগুলো হচ্ছে বেজোড় ফাংশন হয়ে থাকে। আচ্ছা, তো এতক্ষণ আমরা আলোচনা করেছি যে বীজগাণিতিক ফাংশনগুলো কিভাবে জোড় ফাংশন, কিভাবে বেজোড় ফাংশন হয়ে থাকে। এখন আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশন দেখি। সো আমরা হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। সো এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসান। সো এফ অফ মাইনাস এক্স সমান সাইন মাইনাস এক্স, আর আমরা জানি যে সাইন মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। সো আমরা লিখতে পারি সুতরাং এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। কারণ দেখেন, কারণ হচ্ছে এই যে সাইন এক্স, এই সাইন এক্স সমান হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ এই অংশটা সমান হচ্ছে এফ অফ এক্স, আর এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটা তার জায়গাতেই থাকবে,
সো আমরা পেলাম এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। সো এই শর্তটা যেহেতু ফুলফিল করেছে, দ্যাট মিনস সাইন এক্সটা হচ্ছে একটা বেজোড় ফাংশন। কি ফাংশন? এই সাইন এক্স হচ্ছে বিজোড় ফাংশন। তাহলে আমরা যদি এখন cos x কে দেখি, এটাকে আমরা এখানে রাখি। এখন আমরা cos x এর ব্যাপারটা দেখি। সো আমরা ধরে নিলাম f of x সমান cos x, তাহলে x এর জায়গাতে মাইনাস x বসিয়ে দেন, তাহলে এটা হয়ে যাবে cos মাইনাস x। আর আমরা জানি যে cos মাইনাস থিটা সমান cos থিটা, অর্থাৎ cos মাইনাস x সমান হচ্ছে cos x। সো cos x সমান কি? cos x সমান হচ্ছে f of x। তাহলে আমরা এখান থেকে পেলাম f of মাইনাস x সমান f of x। দ্যাট মিন্স এই sin x টা হচ্ছে কি? এই sin x টা হচ্ছে জোড় ফাংশন। এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে? এখন ডেফিনিট ইন্টিগ্রালের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আগে আমরা একটু বুঝবো। দেখেন আমরা কিন্তু এখনো আমাদের প্রমাণে যাই নাই, বা আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু আমরা এখনো যাইনি, আমরা আরো পরে যাব। আমরা এখান থেকে আরো কিছু বিষয় আমরা এখান থেকে একটু জানবো, জানলে আমাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, আর একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 0। সো কখন কি হবে? এটা হবে যখন এফ অফ এক্স জোড়, আর এটা হবে যখন এফ অফ এক্স বিজোড়। জিনিসটাকে আমরা একটু বুঝবো। এখানে বেজোড় বলতে বেজোড় ফাংশনের কথা বোঝানো হয়েছে। সো এইটাকে আমরা এখানে রেখে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা প্রুফ করার চেষ্টা করব। এখন এই জিনিসটাকে আমরা কি করব? প্রুফ করার চেষ্টা করব। সো যদি এফ অফ এক্স ফাংশনটা জোড় হয়, তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিট যখন সেম থাকবে, জাস্ট অপোজিট সাইন যুক্ত হবে, তখন আপনি সামনে 2 দ্বারা গুণ করে আপনি লোয়ার লিমিটকে 0 করে ফেলতে পারেন। মনে করেন আপনার একটা কোয়েশ্চেন এরকম, আমরা একটা জোড় ফাংশন নেই। সো মনে করেন আমরা একটা ফাংশন নিলাম, জোড় ফাংশন। সো এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে ডিএক্স, মানে এখানে যে ফাংশনটা আমরা নিলাম, মনে করেন এখানে এফ অফ এক্স যে আমরা ফাংশনটা নিলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এফ অফ এক্স ফাংশনটা সমান হচ্ছে এক্স স্কোয়ার। এখন এই ফাংশনের মান আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা লিমিট দেই, এটার লিমিট মনে করেন -2 থেকে 2। এখন প্রথম বিষয়টা হচ্ছে যে যদি এফ অফ এক্সটা কি হয়? জোড় ফাংশন হয়। যদি জোড় ফাংশন হয় তাহলে এই লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে এবং আপার লিমিটটা তার জায়গাতে থাকবে এবং সামনে একটা 2 চলে আসবে। এখন আমরা এটার মান বের করি। আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা মান বের করি। সো আমরা এখানে 2 দ্বারা গুণ করলাম এবং এখানে লোয়ার লিমিট হয়ে যাবে 0, আপার লিমিট হচ্ছে 2। দেখেন এখানে 2 আছে বিধায় 2 গুণ করেছি, এরকম কিন্তু না। এখানে আপার লিমিট লোয়ার লিমিট যদি সেম হয়, জাস্ট অপোজিট সাইন যুক্ত হয়, তাহলে আমরা লোয়ার লিমিটকে 0 লিখে সামনে 2 নিয়ে আসতে পারি। আর এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স, এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। সো এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, 0 থেকে 2, তাহলে আনসার হয়ে যাবে 2 কিউব অর্থাৎ 8 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 16 ডিভাইডেড বাই 3। ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে। এই জিনিসটা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা এখন এটাকে আমরা অন্যভাবে করি। এই জিনিসটাকে এখন আমরা একটু অল্টারনেটিভ পদ্ধতিতে করি, দেখি যে কি হয়। আচ্ছা আচ্ছা এটাকে আমরা এখানে তার জায়গাতে রেখে দিলাম। এখন এই ফাংশনে দেখেন এখানে আমরা কি করেছিলাম? লোয়ার লিমিটকে 0 করে আমরা ক্যালকুলেশন করেছি, ঠিক আছে? এখন আমরা লোয়ার লিমিটকে 0 না করে যেভাবে আছে আমরা সেভাবে রেখেই সমাধান করব। আচ্ছা তাহলে কি হবে দেখেন, তাহলে আমরা লিখব -2 থেকে 2 এফ অফ এক্স ডিএক্স। সো এফ অফ এক্স বলতে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার ডিএক্স। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে এক্স কিউব বাই 3 -2 থেকে 2। আচ্ছা 1/3 কে আমি সামনে নিয়ে নিলাম। এখানে যদি আমি 2 বসাই তাহলে হচ্ছে 2 কিউব মাইনাস, এখানে এক্স এর লিমিট -2 -2 কিউব, তাহলে দেখেন 1/3, 2 কিউব মানে হচ্ছে 8, -2 কিউব মানে হচ্ছে -8, মাইনাসে মাইনাসে হচ্ছে +8। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম 16/3। দেখেন আমরা যদি লোয়ার লিমিটকে 0 করে
লোয়ার লিমিটকে 0 করে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে যে মান আসবে লোয়ার লিমিটকে আপনি 0 না করে করলেও সেম মান আসবে। অর্থাৎ জোড় ফাংশনের ক্ষেত্রে আমরা দুইভাবেই ক্যালকুলেশন করতে পারি। আই রিপিট, আমরা জোড় ফাংশনের ক্ষেত্রে দুইভাবেই ক্যালকুলেশন করতে পারি, বাট বেজোড় ফাংশনের ক্ষেত্রে আপনি দুইভাবে ক্যালকুলেশন করতে পারবেন না। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। আমি এখন এই অংশটাকে আমি কেটে দিলাম, আচ্ছা আমি একটা বেজোড় ফাংশন ধরি। তো আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করেছিলাম সেটা দিয়েই দেখি, একটা সহজ এক্সাম্পল দেখলাম যাতে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝেন। সো এইটা হচ্ছে আমাদের ফাংশন, ঠিক আছে। সো এইটা আমরা ইন্টিগ্রেশন দিই, দেখেন -2 থেকে 2 f of x dx অর্থাৎ x dx। সো যদি আমরা কি করি দেখেন, এইটাকে আমরা এখানে f of x কিন্তু বেজোড় ফাংশন, কারণ x অবশ্যই বেজোড় ফাংশন, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, লিমিট হচ্ছে -2 থেকে 2। এখন দেখেন এই হাফ কিন্তু কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসলো, এখানে যদি 2 বসাই তাহলে 2² মাইনাস আবার x এর জায়গাতে হচ্ছে -2 হোল স্কয়ার, তাহলে হবে হাফ 2² মানে 4, -2² মানে হচ্ছে 4, সো হয়ে গেল 0। তাহলে দেখেন যখন ফাংশনটা বেজোড় হবে তখন ওই ইন্টিগ্রালের মান অর্থাৎ এই টোটাল অংশের মানটা কিন্তু 0 হবে। জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন দেখেন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যদি আমি বেজোড় ফাংশনকে এভাবে না করে 2 দ্বারা গুণ করে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। দেখেন ব্যাপারটা কি দাঁড়ায় আমরা একটু দেখি, -2 থেকে 2 x dx, তাহলে x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2। আচ্ছা এটাকে আমরা এভাবে করব, মনে করো আমরা সামনে 2 দিলাম আর লোয়ার লিমিটকে 0 করে ক্যালকুলেশন করলাম, তাহলে x dx, তাহলে x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 0 থেকে 2, তাহলে 2 2 কাটা, এখানে 2 দ্বারা গুণ করলে 4, তাই না? হ্যাঁ, 2 ও x²/2। হ্যাঁ, তো দেখেন আমরা যদি লোয়ার লিমিটকে 0 করে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 0 হচ্ছে না, বাট যদি আমরা লোয়ার লিমিটকে 0 না করি তাহলে কিন্তু 0 হবে। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ততে যেতে পারি, জোড় ফাংশনের ক্ষেত্রে আপনি সামনে 2 নিয়ে এসে ক্যালকুলেশন করতে পারবেন, অথবা লোয়ার লিমিট যা ছিল সেইটাকে রেখেও ক্যালকুলেশন করতে পারবেন। বাট যখন ফাংশনটা বেজোড় হবে তখন কিন্তু আপনি চাইলেও ওই ফাংশনের লিমিট থেকে চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ যা লিমিট থাকবে সেইটা দিয়ে হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো এতটুকু পর্যন্ত বোঝার পরে এখন আমরা যাব আমাদের মূল ফাংশন। সো এখানে জোড় ফাংশনের বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে, আপনারা এগুলা দেখতে পারেন। এখন এখানে আমরা আলোচনা করব যে কোশ্চেনটা, সেটা হচ্ছে জোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোনো সাইনযুক্ত পদ থাকে না। অর্থাৎ জোড় ফাংশনের যে ফুরিয়ার ধারা থাকবে সেখানে সাইনযুক্ত কোনো পদ থাকবে না, শুধু a0 থাকবে এবং আপনার an অর্থাৎ কোসের পার্টটা থাকবে, অর্থাৎ সাইনযুক্ত পার্টটা থাকবে না। এইটাই হচ্ছে মূল বিষয়। সো চলুন আমরা এটার প্রমাণে চলে যাই। সো এইটা বোঝার জন্য দেখেন এখানে জোড় ফাংশনের ফুরিয়ার দ্বারায় সাইনযুক্ত পদ থাকে না, এই বিষয়টাও প্রমাণ করার জন্য আমাদের ফুরিয়ার যে ধারাটা আছে সেইটার হেল্প নিতে হবে। সো আমরা জানি এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ধারা, আর এখানে যে a0 an bn এগুলো হচ্ছে ফুরিয়ার সহগ। সো ফুরিয়ার ধারাটা কি, f of x = a0/2 প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস n = 1 থেকে ইনফিনিটি bn sin nx। এখন এখানে বলা হয়েছে যে এখানে সাইন যুক্ত কোনো পদ থাকবে না, তার মানে এইটার মধ্যে এই পার্টটাকে আপনাকে বাদ দিতে হবে, এই পার্টটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, কারণ সাইন যুক্ত কোনো পদ তো এখানে থাকতে পারবে না ভাই। আচ্ছা, তো আপনি সাইনকে তো সরাসরি বাদ দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে ফুরিয়ার সহগগুলো আছে, এখানে ফুরিয়ার সহগ হচ্ছে a0 an bn, এই তিনটার মধ্যে এই যে bn, এই bn কে আমরা 0 করে দিব। সো bn সমান যদি 0 হয়ে যায় তাহলে এই 0 এর সাথে আপনি sin x আর cos x আর যাই গুণ করেন সেটা কিন্তু সর্বদাই 0 হয়ে যাবে। সো আমাদের এখানে মূল টার্গেটটা হচ্ছে এই bn টাকে 0 বানানো। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো এখন এখানে আমরা ফুরিয়ার ধারার ডেফিনেশন যে আমরা জানি কি, আমরা জানি যে a0 সমান হচ্ছে 1/π মাইনাস পাই থেকে পাই f of x dx। আচ্ছা, তারপর হচ্ছে an, এটা হচ্ছে a0, তারপর হচ্ছে an সমান হচ্ছে 1/π মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। দেখেন এখানে যে an, দেখেন এখানে যে এই যে an, লক্ষ্য করি
এই যে দেখেন এখানে এ এন আর এখানে এন এর সাথে আছে cos nx, সো এখানেও হবে cos nx, জাস্ট একটা ফাংশন গুণ হবে। সো bn সমান কি হবে দেখেন, bn সমান হবে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স। সো bn এর সাথে যেহেতু sin nx আছে, সো এখানে হবে sin nx আর সাথে হচ্ছে dx। তাহলে এই যে a নট a n bn এগুলো হচ্ছে আমাদের ফুরিয়ার সহগ, এর মধ্যে এই bn এর মানটাকে 0 বানাতে হবে এবং এই যে a n এবং a নট এই দুইটার মান বের করতে হবে। টোটাল 3টা অংশ আমাদেরকে বের করতে হবে। তারপর ওই সমীকরণে, অর্থাৎ এই যে 1 নং সমীকরণ, এই সমীকরণের মধ্যে মানগুলোকে বসিয়ে দিতে হবে। এটাকে আমরা ধরে নিলাম এটা 1 নং সমীকরণ। এটার মধ্যে আমরা সবার লাস্টে হচ্ছে ভ্যালুগুলা বসাবো, ঠিক আছে? আপনি চাইলে এটাকে 1 নং সমীকরণ দিতে পারেন। আচ্ছা, সো প্রথমত আমরা a নট নির্ণয় করব। সো আমরা জানি কি, আমরা জানি a নট সমান হচ্ছে মাইনাস 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। ওকে, এখন এখানে লক্ষ্য করি আমরা, লক্ষ্য করি। সো আমরা এখানে কি করলাম দেখেন, এখানে আমাদের যে ব্যবধিটা আছে এফ অফ এক্স ফাংশনের যে ব্যবধি, সেটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই। আচ্ছা, সো এটাকে আমরা দুইটা ব্যবধিতে ভাগ করব, একটু লক্ষ্য করি আমরা। সো মনে করেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে মাইনাস পাই, এটা হচ্ছে পাই। সো এটাকে যদি আমরা দুইটা পার্টে ডিভাইড করি, তাহলে একটা পার্ট হবে মাইনাস পাই থেকে 0, এই যে দেখেন মাইনাস পাই থেকে 0, আর একটা হচ্ছে 0 থেকে পাই, 0 থেকে পাই। তো দেখেন 1/পাইটা সামনে থাকলো, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স এই অংশটা থাকবে, প্লাস 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ একটা ব্যবধিকে আমরা দুইটা আলাদা ইন্টারভালে ভাগ করে দিলাম আমাদের প্রমাণ মিলানোর সুবিধার্থে। এখন এখানে কি করা হয়েছে দেখেন, এখানে আমরা প্রথম যুগজে জাস্ট x = -y বসিয়ে দিব। মনে রাখতে হবে এই a নোটের মান কিন্তু আমরা বের করব, a n এর মান বের করব এবং b n এর মান আমরা 0 বের করব। এটা হচ্ছে আমাদের এখানে মূল টার্গেট। তাহলে এখানে আমরা কি করেছি দেখেন, এখানে আমরা x = -y বসিয়েছি। একটু লক্ষ্য করি, আমরা x = -y বসিয়েছি, তাহলে অন্তরীকরণ করেন, তাহলে dx সমান মাইনাস dy। এখন একটু বুঝি, আমরা জানি কি যখনই আমরা মান ধরি তখনই কিন্তু আমাদের লিমিট পরিবর্তন করতে হয় এবং আমরা কাজটা কিন্তু এই অংশের মধ্যে করব, অর্থাৎ প্রথম যুগজের মধ্যে। তাহলে এখানে লিমিটটা কি, মাইনাস পাই থেকে 0, লিমিটটা হচ্ছে মাইনাস পাই থেকে 0। সো দেখেন এক্স এর জায়গাতে যদি আমি মাইনাস পাই বসাই, একটু বোঝেন, এক্স এর জায়গাতে যদি আমি মাইনাস পাই বসাই, তাহলে এটা হবে মাইনাস পাই ইকুয়াল টু মাইনাস ওয়াই, দ্যাট মিনস ওয়াই সমান পাই, ওয়াই সমান পাই। আর যদি 0 বসাই তাহলে এটা 0 হবে। এই যে দেখেন, আমরা এখানে কি করলাম, প্রথম যুগজে আমরা মান বসাবো, ঠিক আছে? সো x = -y যখন বসাবো তখন এটা পাই হবে। সো দেখেন পাই থেকে 0, এখানে ছিল মাইনাস পাই থেকে 0, এটা হয়ে যাবে পাই থেকে 0। এফ অফ এক্স ডিএক্স, তো এফ অফ এক্স জাস্ট এখানে এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই, আর ডিএক্স সমান হচ্ছে এই যে মাইনাস ডি ওয়াই, আর পরেরটা যা ছিল তাই থাকবে। এইটা হচ্ছে এই যে লিমিটটা দেয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের মাইনাস পাই থেকে 0, পাই থেকে 0। হ্যাঁ, নাও ওকে, আমরা পরেরটাকে একটু দেখে নিচ্ছি। প্রথম যুগজে যখন আমরা মান বসাবো তখন এটা চেঞ্জ হবে। আচ্ছা, ওকে, সো আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা, আমরা এ নোটে চলে এসেছি। আমাদের তো হচ্ছে এ এন ছিল, রাইট? এ নোট ছিল, ওকে। সো আমরা দেখেন এই যে এই অংশটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে দিলাম, যুগজ বসিয়ে আমরা এটাকে এভাবে লিখে দিলাম। এরপরে এখানে আমরা কি করেছি, এই এ নট 1/পাই। দেখেন আমরা জানি কি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। এইটা আমরা নির্দিষ্ট যুগজের ডেফিনেশন থেকে পাই, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে লিমিট পরিবর্তন হয়ে যায় নির্দিষ্ট যুগজের ডেফিনেশন অনুযায়ী। এটা একটা প্রমাণও ছিল কিন্তু ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর মধ্যে। অর্থাৎ আপনি যখন একটা ইন্টিগ্রালকে মাইনাস দ্বারা গুণ করবেন তখন লোয়ার লিমিটটা হয়ে যাবে আপার লিমিটটা হয়ে যাবে লোয়ার লিমিট। সো এখানে এই যে মাইনাস ছিল, একটু লক্ষ্য করেন, এই যে মাইনাস ছিল, এই মাইনাস দ্বারা এই টোটাল অংশটাকে যখন আপনি গুণ করবেন তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই দুইটা লিমিট চেঞ্জ হয়ে যাবে। বাকি সব যা ছিল তাই, কোনো পরিবর্তন কিন্তু এখান থেকে হবে না, ঠিক আছে? তারপরে কি করেছি আমরা দেখেন,
তারপর দেখেন এই অংশটা দেখেন, এইটাও কিন্তু নির্দিষ্ট যুগজের ডেফিনেশন অনুযায়ী আমরা যখন নির্দিষ্ট যুগজ পড়েছিলাম সেখানে অনেকগুলা প্রপার্টিস ছিল, তার মধ্যে একটা প্রপার্টিস হচ্ছে যেটা আমরা একটু আগে লিখেছি, এইটা হচ্ছে আরো একটা প্রপার্টিসটা আমরা একটু দেখি। দেখেন প্রপার্টিসটা হচ্ছে এমন, এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এরকম যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এই অংশ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এফ অফ ওয়াই ডিওয়াই। বিষয়টাকে আমরা যদি একটু ফিল করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এমন হবে যে এখানে এক্স সমান ওয়াই ধরা হয়েছে, মানে এই অংশ সমান এই অংশটা কিভাবে হয়েছে, এক্স সমান ওয়াই ধরা হয়েছে, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে ডিএক্স, ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই। যদি আমরা লিমিট পরিবর্তন করি তাহলে দেখেন এখানে লিমিট ছিল এ থেকে বি, সো এখানে যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে এই লিমিটটা অপরিবর্তিত থাকবে। তাহলে কি পরিবর্তন হচ্ছে, দুইটা জিনিস পরিবর্তন হচ্ছে, একটা হচ্ছে এক্স এর জায়গাতে ওয়াই আর একটা হচ্ছে ডিএক্স এর জায়গাতে ডিওয়াই। সো এই এফ অফ এক্স এর জায়গাতে হয়ে যাবে এফ অফ ওয়াই, কারণ এখানে এক্স এর জায়গাতে ওয়াই আর ডিএক্স এর জায়গাতে ডিওয়াই। এটাও কিন্তু একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস থেকে আমরা পেয়েছি। ওকে, এই যে প্রপার্টিসটা সামনে আমরা লিখে দিয়েছি। এখন আসেন আমরা এতক্ষণ যে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু জোড় ফাংশন, সেটা কি জোড় ফাংশন। সো যেহেতু এটা জোড় ফাংশন, জোড় ফাংশনের ডেফিনেশন থেকে আমরা কি জানি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এফ অফ এক্স কে আমরা জোড় ফাংশন বলতে পারি। তার মানে এই যে এফ অফ মাইনাস এক্স ছিল এইটা হয়ে যাবে এফ অফ এক্স বাই ডেফিনেশন অফ জোড় ফাংশন। কারণ জোড় ফাংশন অনুযায়ী আমরা জানি যে এফ অফ মাইনাস এক্স সমান অলওয়েজ এফ অফ এক্স হবে। ওকে, তাহলে দেখেন এই অংশ আর এই অংশ দুইটা সেম হয়ে গেল, যোগ করে দেন তাহলে হয়ে যাবে 2/পাই এই অংশ। এই যে দেখেন 2/পাই এই অংশ, জাস্ট এই দুইটা অংশ কিন্তু সেম, জাস্ট যোগ করলে একটা 2 এখানে গুণ হয়ে যাবে, তখন এইটা হবে আমাদের এ নট এর মান, অর্থাৎ প্রথম ধ্রুবকের মান। আই হোপ ক্লিয়ার। এখন আমরা এ এন বের করব। কি বের করব, আমরা এ এন বের করব। সো প্রথমত আমরা এ এন এর যে সূত্রটা ছিল সেটা আমরা এখানে লিখলাম। দেখেন এ এন সমান হচ্ছে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এখন আপনাকে এখানে এফ অফ এক্স ডিএক্স, এখানে যে ইন্টারভালটা ছিল এখানে একটা ব্যবধি ছিল মাইনাস পাই থেকে পাই, এটাকে আমরা দুইটা ব্যবধিতে ভাগ করে দিব। সো প্রথমটা হচ্ছে মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই, এই যে আগের অংশের মতো, একেবারে হুবহু আগের অংশের মতো। এই যে দেখেন এভাবে মনে করেন এটা জিরো, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে মাইনাস পাই। সো আমাদের ব্যবধিটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে। সো এটাকে আপনি দুইটা পার্ট করে দেন, একটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা আর একটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা। তাহলে দেখেন মাইনাস পাই থেকে জিরো আর জিরো থেকে পাই, আর বি3 এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এখন সেম প্রসেস আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে প্রথম যুগলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসিয়ে দিতে হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসিয়ে দিতে হবে। তো ব্যাপারটাকে আমরা একটু বুঝি। সো এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়াই হয় তাহলে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিওয়াই, আর লিমিটকে যদি আমরা চেঞ্জ করি মানে আগের অংশের মতোই, লিমিটকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে লিমিটটা কি ছিল, এখানে লিমিট হচ্ছে দেখেন, এখানে লিমিট হচ্ছে আমরা কিন্তু এই অংশ থেকে ক্যালকুলেশন করব। সো এখানে লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে জিরো, সো মাইনাস পাই থেকে জিরো, সো মাইনাস পাই যদি বসাই পাই আর জিরো বসালে জিরো, তাহলে দেখেন মাইনাস পাইটা হয়ে যাবে পাই, জিরো বসালে জিরো। এই যে এক্স লক্ষ্য করি, এই যে এফ অফ এক্স, এই এক্স এর পরিবর্তে এই এক্স এর জায়গাতে হচ্ছে মাইনাস ওয়াই, এই যে এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই, এই যে ধরার বিষয়টা এটা হচ্ছে আমাদের প্রমাণের স্বার্থে, ঠিক আছে। cos n আর এই x এর জায়গাতে মাইনাস ওয়াই, পরের অংশটা সেম থাকলো, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সো এখানে কি হয়েছে দেখেন, আমরা জানি যে cos nx সমান হচ্ছে cos মাইনাস থিটা, লক্ষ্য করেন আমরা জানি যে cos মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে দেখেন এখানে এখানে sin n cos n, এটাকে আমরা থিটা চিন্তা করি, অর্থাৎ cos n বা cos মাইনাস থিটা। লক্ষ্য করি আমরা এখানে ধরে নিলাম cos n সমান মনে করেন cos, আর এখানে থিটা সমান মনে করেন y। তাহলে দেখেন cos মাইনাস থিটা, যে দেখেন cos মাইনাস থিটা এইটা হয়ে যাবে জাস্ট cos থিটা। আমরা জানি এগুলা ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা কিন্তু পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বাকি যা ছিল সব সেম থাকবে।
ওকে, এখন এই যে দেখেন এই ইন্টিগ্রালের যে ফর্মুলাটা ছিল, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাটা, সেইটা আমরা বসাবো। তাহলে এই এফ অফ মাইনাস এক্সটা মাইনাস ওয়াই ডি ওয়াইটা হয়ে যাবে ডিএক্স, অর্থাৎ ওয়াই এর জায়গাতে জাস্ট আমরা এক্স নিয়ে আসলাম। কেন আমরা এক্স নিয়ে আসবো? কারণ আমাদের দ্বিতীয় পার্টের মধ্যে সব এক্স, সো একই রকম মান আমরা মিলাবার চেষ্টা করব। এখন দেখেন আমাদের যে ফাংশনটা ছিল এটা কিন্তু জোড় ফাংশন। কি ফাংশন? জোড় ফাংশন। সো এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয়ে যাবে। সো এই যে এফ অফ মাইনাস এক্স এটা হয়ে গেল এফ অফ এক্স, আর বাকি সব সেম। তাহলে দেখেন এই অংশ আর এই অংশ সেম, সো যোগ করলে 2/পাই, আর এই অংশটা আমরা পেয়ে যাব। যে দেখেন 2/পাই, 0 থেকে পাই, এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। সো আমরা আমাদের যে ফাংশনটা ছিল এই এফ অফ এক্স ফাংশন, সেই ফাংশনের কিন্তু আমরা এ এন এর মানও বের করে ফেলেছি। এখন আমরা বের করব বি এন, অর্থাৎ আমাদের কিন্তু এখানে আরো একটা পার্ট কিন্তু বাকি। সো প্রথমত আমরা এই বি এন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তারপর এটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করে দিব, মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই, এই যে আগের গুলোর মতোই, এখানে নতুন করে কিছু করা হয় নাই। তারপরে দেখেন এখানে যখন আপনি লিমিট বসাবেন বি এন এর মধ্যে প্রথম যুগজে, তখন এটা অবশ্যই পরিবর্তন হবে। ওকে, তাহলে দেখেন এই যে আমরা ক্যালকুলেশন করলাম, সো এখানে প্রথম যুগজে, অর্থাৎ এখানে এক্স এর জায়গাতে আমি মাইনাস ওয়াই বসাবো, এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই বসাবো। সো এক্স এর জায়গাতে যদি আমি মাইনাস ওয়ান বসাই, তাহলে এফ অফ এক্সটা হয়ে যাবে এফ অফ মাইনাস ওয়াই, এখানে এক্সটা হয়ে যাবে মাইনাস ওয়াই, আর মাইনাস পাইটা হয়ে যাবে পাই, জিরোটা হয়ে যাবে জিরো। এইগুলো আমরা আগের অংশের মধ্যেও করেছি, সো এখন আর আমি এটাকে দেখালাম না। তারপরে আপনাকে কি করতে হবে? তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল কাজ। দেখেন এখানে জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে এখানে লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের কি ছিল, আচ্ছা একটু লক্ষ্য করি, এখানে সাইন, লক্ষ্য করি সাইন, এটা সাইন ধরলাম, এটা মাইনাস, আর এটা হচ্ছে থিটা। আমরা কি জানি? আমরা জানি যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এটা কিন্তু সূত্র। আবার একটু আগে যে আমরা সূত্রটা লিখেছিলাম সেটা হচ্ছে কস মাইনাস থিটা সমান কস থিটা, অর্থাৎ সাইনের ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে, কসের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়, এইটাই হচ্ছে মূল বিষয়। তাহলে দেখেন এই যে সাইন মাইনাস থিটা, এই অংশ সমান হচ্ছে মাইনাস সাইন এন ওয়াই, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করা হয়েছে, তাহলে এই জিরোটা হয়ে গেল পাই, পাইটা হয়ে গেল জিরো, আর এই মাইনাসটা তার জায়গার মধ্যেই থেকে গেল, আই হোপ ক্লিয়ার, তাই না? দেখেন খুবই মজার জিনিস কিন্তু এগুলো। আচ্ছা, সো আমরা নির্দিষ্ট যুগজের ডেফিনেশন অনুযায়ী ওই যে ওয়াই থেকে আমরা এক্স এ কনভার্ট করে দিব। সো এফ অফ মাইনাস ওয়াইটা এফ অফ মাইনাস এক্স, এখানে ওয়াই ডিওয়াই হয়ে যাবে এক্স ডিএক্স। ওকে, এখন দেখেন এটা কিন্তু কি জোড় ফাংশন, আমরা জানি কি এফ অফ এক্স হচ্ছে জোড় ফাংশন। সো এফ অফ মাইনাস এক্স সমান হয়ে যাবে এফ অফ এক্স। এখন দেখেন এই দুইটা কিন্তু কাটা যাবে, সো এটা জিরো হয়ে যাবে। সো আমরা বি এন সমান পেয়ে যাব জিরো। খুবই সহজ বিষয়। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে মূল টার্গেটটাই হচ্ছে বিএন এর মানকে জিরো করা, এবং আমরা কিন্তু বিএন এর মানকে জিরো করে ফেলেছি। সো আমরা তিনটা মান বের করেছি, এই মানগুলো আমরা জাস্ট আমাদের যে কোয়েশ্চেন ছিল সেই সমীকরণে বসিয়ে দেব। সো আমরা যদি সমীকরণের মধ্যে বসিয়ে দিই, আমাদের সমীকরণটা কি ছিল? আমাদের সমীকরণটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এন নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন cos nx প্লাস bn sin x। সো আমি এখানে bn টা লিখলাম না, বিকজ bn এর মান হচ্ছে 0। সো এখানে যদি আমি আমাদের যে an, a নট এবং an এর মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। অর্থাৎ এখানে আপনি মানগুলো বসিয়ে দিবেন, an এর জায়গাতে an এর মান বসিয়ে দিবেন, মানে a নট এর জায়গাতে a নট এর মান বসিয়ে দিবেন, an এর জায়গাতে an এর মান বসিয়ে দিবেন। বসালে আপনি যে ধারাটা পাবেন সেটি হচ্ছে নির্ণয় ফুরিয়ার ধারা। আর এই যে ফুরিয়ার ধারা, এই ফুরিয়ার ধারাটাকে আমরা আবার কোসাইন ধারাও বলতে পারি। কেন কোসাইন ধারা বলতে পারি? কারণ এটার মধ্যে সাইন যুক্ত কোনো পদ কিন্তু নাই, কি আছে? কস যুক্ত পদ আছে। সো আমরা যে ধারাটা নিয়ে আলোচনা করেছি জোড় ফাংশনের, অর্থাৎ জোড় ফাংশনের ধারাটা হচ্ছে কোসাইন ধারা, এবং বেজোড় ফাংশনের ধারাটা হচ্ছে সাইন ধারা। সো আমরা আশা করি এই টোটাল প্রবলেমটাকে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এরপরও যদি না বোঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।